বাংলাদেশ টিম এরকম পর্যায়ে যায় নাই যে আপনি খুব সব প্লেয়ারে আপনি ঘুরে ঘুরে খেলবেন আর ট্রফিটা জিতে ফেলবেন। যে মেধাটা ছিল আমার আমার মানে আমি ফিল করি যে আমার দেশকে আমি দিতে পারছি না। মানে আমি মাঠের লোক মাঠে চাই। আমি যদি চাকরিও করি বা বোর্ডে কখনো ডাকে আমি বলছি আমি মাঠে আমাকে কাজ দাও, আমি এসিবিতে বসে থাকাতে চাই না। দেখেন সাকিবরে আমি মনে করি আরেকটা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আরও দরকার। বিপিএল আপনি কোচ হিসেবে কাজ করেছেন, তো নিঃসন্দেহে জাতীয় দলে কোচিং করার আগ্রহ আছে, কখনো কি প্রস্তাব পেয়েছিলেন কিনা? আসলে দেখেন ওরা তো কখনো বলে না, বলে না, সবসময় বলে, কিন্তু দেখা যেত তো এমনি কল করে না। আমরা 2009 রিটায়ার করছি, 2025 চলছে, তো এত বছর চলে গেছে, তো এখন তো সারাদিনই কোনো সময় কিন্তু না বলে না, হ্যাঁ আমরা কল করতেছি, ডাকতেছি, এরকমই চলে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ দেখি যে এখন কি হয়। আর ওইটা যদি না হয় একটা কিছু তো করবো। আমি যেমন আমার নিজের একাডেমি বানাচ্ছি, ক্রিকেট নিয়ে আছি, বসুন্ধরার সাথে আছি জড়িত, শেখ জামালের সাথে আছি, বিপিএলের সাথে আছি, ডোমেস্টিকে আছি, তা আলহামদুলিল্লাহ চলতেছে। তা আমার কথা হলো যে যেই ক্রিকেটের সেন্সটা নিয়েছিলাম বা যে মেধাটা ছিল আমার মানে আমি ফিল করি যে আমার দেশকে আমি দিতে পারছি না। এটা যদি একটা সুযোগ হয় তখন আমি দেখা যায় আমার দেশে আমি করতে পারবো এবং দিতে পারবো। বাট আমরা যে কাজটা করব, একটা ফরেন প্লেয়ার কিন্তু ওই কাজটা করবে না। ফরেন দেখেন অনেকে আসছে চলে যাচ্ছে, বাট আমরা দেশের প্লেয়ার যখন আমরা মন মতো বুঝবো, কারণ ওরা দেখা যাচ্ছে একটা শিডিউল তৈরি করে দেয় প্র্যাকটিসে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, বাট আমাদের কোনো শিডিউল থাকবে না। যে পর্যন্ত আল্লাহর দিনটা আছে আমরা সারাটা দিন ওদের সাথে কাজ করবো। তাহলে দেখা যাচ্ছে ওদের যে মেন্টালি জিনিসটা যে আজকে ডাউন হচ্ছে, এটা কিন্তু আমরা রিকভারিটা করতে পারবো। বাট আমি মনে করি এই জায়গাটা অনেক বড় একটা গ্যাপ আছে। কারণ এই যে ট্রেনিংয়ের সেশনটা এবং দেখা যায় যে টিমে যারা ম্যানেজমেন্ট আছে, আমি মনে করি এই জায়গাটা একটা গ্যাপ করেছে। প্লেয়ারদের সাথে এই ধরনের কাজটা করলে আমাদের সবথেকে ভালো। যখন হবে দেখবেন আপনি লোকাল কোচগুলো পুরাটা দায়িত্ব নেবে, তখন কিন্তু এই ধরনের কাজটা হবে, যেটা আমি নিজে ফিল করি যে আমি সারাদিন আমার কাজটাই তো এটা। কিন্তু ফরেন কোচ কিন্তু কাজ না, ওই নিজের মতন একটা শিডিউল বানাবে, দেখা যায় 2.5 ঘন্টা, 3 ঘন্টা একটা সেশন থাকবে, তারপরে শেষ হয়ে গেল। আপনি আমার বলেন যদি 2 ঘন্টা একটা সেশন দেন, আমার 15টা প্লেয়ার, মিনিমাম 8টা প্লেয়ার যদি আমি ব্যাটিং দেই 40 মিনিটে, আপনি কি রিকভারি হবে? ওই টাইমের সময় হবে? এটা আমাকে বলে। তা আমরা তো এখান থেকে আস্তে আস্তে পিছিয়ে চলে যাচ্ছি। নিজস্ব মাঠ আছে, ইনডোর আছে, আছে, কেন আমরা লং সময় আমরা প্র্যাকটিস করতে পারতেছি না? তা আমরা অনেক কিছু চিন্তাভাবনা আছে, যে এই 2020 খেলি, আপনি ওডিআই খেলি, আপনি টেস্ট ম্যাচ খেলি, এটা আমাদের কতটি অভিজ্ঞতা দরকার এবং কী টেকনিক নিয়ে কাজ করা হবে। আমি দেখি যে একই জিনিস নিয়ে 3 ডিপার্টমেন্টে কাজ করে। তা মনে করি না, 3টা ডিপার্টমেন্ট 3টা ভাগ করতে হবে এবং 3টা ডিপার্টমেন্টে আপনার 3 ধরনের ক্যাটাগরিতে আপনার প্র্যাকটিস ট্রেনিংটা করতে হবে। তা আমি মনে করি এখানে অনেক গ্যাপ আছে। বিসিবিতে আপনার সঙ্গে ক্রিকেট খেলা অনেক সতীর্থ নির্বাচন করেছেন, পরিচালক হয়েছেন, অনেকেই সামনে করবেন। আপনার আসলে পরিচালক হিসেবে নির্বাচন করার কোনো প্ল্যান? এটি আমি কখনো চিন্তা ভাবনা করি না। আমি মাঠের লোক মাঠে চাই। আমি যদি চাকরিও করি বা বোর্ডে কখনো ডাকে আমি বলছি আমি মাঠে আমাকে কাজ দাও, আমি এসিবিতে বসে থাকাতে চাই না। আমি মাঠে কাজ করবো, তুমি আমার পরিশ্রম অনুমানে আমাকে তুমি পয়সা দাও। আমি বলবো না যে আমার এত দাও, বাট আমি চাচ্ছি কি ক্রিকেটটা আমার দেশে ক্রিকেটটা ডেভেলপ হোক। বাট আমি যতটুকু শিখেছি ততটুকু আমি বাচ্চাদের শেখাতে চাই। কারণ আমি যদি অফিসে করি, অফিসে বসে থাকি, তাহলে তো আমি ওদের শেখাতে পারবো না। কিন্তু শেখাতে হলে আমার নিজে থাকতে হবে ওর সাথে, তাহলে দেখা যায় ওকে শিক্ষাটা দেওয়া যাবে। এখন আমি যদি অর্ডার দিই, বলে দিই যে তুমি এইটা করো, দেখা যাবে আমি দেখলাম না ওই এই কাজটা করলো কি না, তাহলে না, বাট ওর সাথে থাকতে হবে। সাকিব আল হাসানকে নিয়ে বোর্ড অনেকটা পজিটিভ। বুলবুল ভাই বলেছিলেন যে আসলে উপদেষ্টার কথা বলেছিলেন, কোট করে, উপদেষ্টা তো নির্বাচক না, নির্বাচকরা বুঝবেন যে সাকিব খেলতে। উপদেষ্টা বলেছে যে সাকিব সেরা প্লেয়ার, সাকিব খেলতে বাধা নেই, কিন্তু অন্যান্য মামলা এবং আর্থিক কেলেঙ্কারি বিষয়গুলো তাকে ডিল করতে হবে। এই মুহূর্তে সাকিবকে দলে কতটা প্রয়োজন, আপনি কি মনে করছেন? দেখেন সাকিবরে আমি মনে করি আরেকটা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আরও দরকার, তারপরে চিন্তা ভাবনা। বাট এখন এটা রাজনীতি ফ্যাক্টর, এটা কিন্তু আমি ডিল করতে পারবো না। যে রাজনীতি যেভাবে আসছে, রাজনীতি যেভাবে ওর সাথে যে সমস্যা হচ্ছে, এটা তারা ডিল করতে পারবে। তো এখন আমি তো সবসময় চাবো সাকিব, সত্যি কথা কি সাকিব কিন্তু অলরেডি অ্যাক্টিভ, যে এত বছর আপনি দেখেন ইতিহাসে আপনি খুঁজে পাবেন না যে এত বছর অলরাউন্ডার একটা প্লেয়ার ছিল, একমাত্র সাকিব ছিল, যেটা বাংলাদেশে একটা বড় অ্যাম্বাসিডার, সারা দুনিয়া যেটা এক নামে চিনে বাংলাদেশকে, যে সাকিব অমুক দেশের প্লেয়ার। তো এর থেকে বড় কিছু নাই। তামিম ইকবাল তিনি সম্ভবত সামনে ইলেকশন করে আসার চিন্তা ভাবনা করছেন। আপনি আসলে তামিমের দেশের একজন সেরা প্লেয়ার, সেরা ওপেনার, বাংলাদেশের একজন সেরা ক্রিকেটার যখন বোর্ডে আসবে, এটা আসলে কতটা পজিটিভ বিষয়টা আপনি কি বলবেন? আর দেখেন আমি রাজনীতি জানিও না, আমি বলতে চাই না, বাট আমি একটা কথা বলবো যে তামিম
খেলা ছেড়ে দিয়েছে, এখন অন্য যা মন চায় করতে পারে। বাট সাকিবের দিক দিয়ে আমি সাকিবরে তখন বলেছিলাম যে তুমি এখন কারেন্ট প্লেয়ার আছে, তুমি এখন রাজনীতিতে যেও না। বাট এখন দেখেন দুইটার জিনিস কিন্তু ডিফারেন্স, কেন ওর কিন্তু এখন এখানে কোনো টান নেই। এখন ওই যদি রাজনীতি যেতে পারে ওয়েলকাম, বাট রাজনীতি আপনার বাংলাদেশ টিমে 10টা রাজনীতি দল আছে, ওই কিন্তু একটাকে বেছে নেবে, 9টা কিন্তু ওর অ্যাগেনস্টে থাকবে। কিন্তু এখন বাংলাদেশের টিমের প্লেয়ার করে কিন্তু 10টা দলে কিন্তু আপনাকে সাপোর্ট দেবে, তখন কিন্তু আপনার 9টা দল আপনার অ্যাগেনস্টে থাকবে। তো সুতরাং এই চাপটাতে যদি ওই যে সামলাতে পারে, তা আমার বোধ হয় এটা কোনো অসুবিধা নেই, ওই রাজনীতি করবে। এখন মনে করো ক্রিকেটের বাইরে আছে, ওই এখন যা মন চায় তা করবে। আমি বলবো না যে তুমি কেন করতেছো কেন না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। বাট যখন বাংলাদেশ টিমে ছিল আমি তখন না করতাম যে না তুমি রাজনীতি করো না। সাকিবকে নিষেধ করেছিলেন কিনা বা সাকিব? হ্যাঁ, আমি সাকিবরে, আমরা তখন তো বিপিএলে ছিলাম, আমি সাকিবরে না বলছিলাম। সে সাকিব বলছে রবি ভাই আমার খুব শখ আছে যে আমি রাজনীতি করবো। তা ঠিক আছে, করে দেখো। মানে সাকিব আপনার সাথে কি কথা বলছে, কেন রাজনীতিতে আসতে চাই এরকম কিছু বলেছেন? বলতেছে যে মাসিব হয়েছে রবি ভাই, আমিও হবো। আমি বলছি তুই তো এখন কারেন্ট প্লেয়ার, নতুন কারেন্ট প্লেয়ার, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, তুই এখন রাজনীতি অনেক সময় আছে, তুই আরেকটা ওয়ার্ল্ড কাপ খেল তারপর কর। আচ্ছা দেখি চিন্তা ভাবনা, এর ভিতরে দেখি যে রাজনীতিতে নেমে গেছে। তাই সুতরাং ঠিক আছে। বাট আমরা যদি খুব সহজভাবে নেই যে আজকে দেশের সারা বিশ্ব এত চিনাচ্ছে, ওই চিন্তাভাবনা করে তো অনেক সময় দেখা যায় মাফ করে দেওয়া যায়। এখন যে রাজনীতির যে চিন্তাটা হয়েছে বাংলাদেশে, সত্যি কথা কি এটা এখন দেখা যাচ্ছে যে কেউ ছাড় দিচ্ছে না। তাই আমাদের এই সমস্যাটা দাঁড়াচ্ছে। আমরা যদি মুসলমান হয়ে যদি ওইভাবে চিন্তাভাবনা করি যে হ্যাঁ আমরা মুসলমান, আল্লাহ কী শিখেছে যে হ্যাঁ সবাইকে মাফ করে দেওয়া, আল্লাহ মাফ করে দেয়, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহও মাফ করে দেয়, তা বান্দা তো আছে। তা আমি মনে করি যে এই জিনিসটা এই সাকিবের থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত যে আমি কোন পর্যায়ে আছি আর কোন পর্যায়ে যাব। তাহলে দেখা যায় নিজের বিবেকে নিজেকে যদি বলে যে হ্যাঁ আমি কোন পথে যাব, তাহলে আমি মনে করি ওই পথটা তোমার খুঁজে নেওয়া দরকার। মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, তাদের দুজনের ক্যারিয়ার একদম শেষ পর্যায়ে, তারা কোচিং পেশায় আসার আগ্রহ প্রকাশ করেছেন, যেটা বিসিবি সভাপতি বলেছেন। আসলে তারা দুজন কোচিং পেশায় আসলে কেমন হবে বা তাদেরকে নিয়ে কি বলবেন? আমি বলবো ভালো। ওরা কারেন্ট প্লেয়ারতে যদি আপনার ছেড়েই যদি ফাটকার কোচিং আসে, ওদের দিমাগটা কিন্তু অনেক স্ট্রং আছে, ওরা অনেক সহজভাবে বাচ্চাদের শেখাতে পারবে। বিকজ এখন যেসব বাচ্চাদের শেখাবে এরা কিন্তু দেখেছে যে মুশফিকুর রহিম রিয়াদের খেলা, তো এদের খুব সহজভাবে ওদের মাথায় আপনার মেমোরিতে ঢুকবে। তা আমি মনে করি যে ওরা যদি আসে ওয়েলকাম। আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব ভালো হবে। বলছিলেন যে আসলে ক্রিকেটারদের মানে মেন্টালি আসলে তারা আসলে আপসেট বা স্কিলের চেয়ে মেন্টাল ঘাটতিটা বেশি, এটা আসলে কেন হচ্ছে আর এটা থেকে ইমপ্রুভ করার উপায়টা কি? ইমপ্রুভ করার উপায় একটাই যে ডোমেস্টিককে আর স্ট্রং করতে হবে। এইসব প্লেয়ারগুলো এই পুরো বছরটা আপনি বিজি থাকতে হবে, শুধু বাংলাদেশ টিম না, বাংলাদেশের বাইরে যারা আছে ডোমেস্টিক খেলে এইসবে। আজকে দেখেন রোজার ভিতর আপনার মুসলিম কান্ট্রি রোজার ভিতর আপনি খেলা দিয়েছেন। এখন দেখেন কত টিম খেলেছে, মিনিমাম এখানে 500 প্লেয়ার খেলেছে। 500 প্লেয়ার তো আপনার 20টা প্লেয়ার বাংলাদেশ টিমে খেলে, আর বাকি আপনার 480টা প্লেয়ার। এখন দেখেন ওরা কিন্তু বেকার। তো এদের বিজি রাখলে, কারণ এইসব প্লেয়ার কিন্তু আপনি একসময় এই যে ন্যাশনাল টিমে কল করবেন। তো এরা তো এখন এই যে আপনি বলতেছেন ঘাটতি কোথায় ফিটনেসে, এই যে এরা তো এখন দেখা যাচ্ছে যে কেউ ব্যবসা করতে, কেউ চাকরি করতেছে, কেউ দেখা যায় ঘুরতেছে। তো এই যে এত ফিটনেসটা আস্তে আস্তে ডাউন হচ্ছে না। তা আপনি যদি এখানে যদি আরও 2-3টা টুর্নামেন্ট ছাড়েন বছরে, দেখা যাচ্ছে যে এইসব প্লেয়ারগুলো সবসময় বিজি থাকবে, ওরা নিজেরা আরও প্রিপারেশনটা ভালো নেবে, দেখা যাচ্ছে যে ওদের একটা ইনকাম আসবে। কারণ আজকে বাংলাদেশের যেই পর্যায়ে আছে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু ক্রিকেট দেখা একটা আয়ের পথ, এর থেকে বড় আয়ের পথ আর বোধ হয় আমার কোনো জায়গা আছে কি না সন্দেহ। তা আমি মনে করি যে যখন একটা ভালো ন্যাশনাল প্লেয়ার, বাইরের প্লেয়ারগুলো যখন দেখবে যে আমি বছরে 60-70 লাখ টাকা কামাই, তো আলহামদুলিল্লাহ ওই মনে করবো যে সবসময় আমি ক্রিকেট নিয়ে সময় দিই। তা আমি মনে করি এই গ্যাপটা আপনি দেখেন রোজাটা কত মাস গিয়েছে, তারপরে আপনি ডোমেস্টিকে দেখেন তো কোন প্লেয়ারটা আপনি দেখতেছেন যে ট্রেনিংয়ের ভিতরে আছে। তাই আমাদের কিন্তু এখান থেকে আস্তে আস্তে পিছিয়ে চলে যাচ্ছি। তা আমাদের এই জায়গাটা স্ট্রং করতে হবে, কারণ আমরা নিচের থেকে খুব নিচের জায়গাটাই আমরা খুব লড়বড় আছি। কোচ আসে কোচ যায়, কিন্তু দলের আসলে ওভাবে উন্নতি হয় না। বর্তমান কোচিং প্যানেলের পারফরমেন্সে আপনি কতটা দেখেন? এখন কোচিং সেন্টারের আমি কথা বলবো না, এটা খেলবে প্লেয়াররা। বাট আপনারা আমি কোচ হিসাবে আমি একটা সাজেশন দিতে পারি যে তুমি এই শটটা আউট হচ্ছে, এই শটটা খেলো না, এটা চেক দিয়ে অন্য একটা শট খেলো, এটি এতটি সাজেশন। বাট প্লেয়ারে পারফর্ম করে, আর প্লেয়ারে তো আপনি অবশ্যই পারফর্ম করে, পারফর্ম না হলে তো এদের সিলেক্টার সিলেক্ট করতো না। বাট সবাই
আশা করে যে হ্যাঁ ওই এটা দিবে এটা পারে তা আমার কথাটা যে এদের মেন্টালি অনেক ডাউন হয়ে গেছে। তা আমার বোধ হয় এটা দেখা যাচ্ছে যে এখন ঈদের পরে আপনার 13 তারিখে শ্রীলঙ্কা যাবে, যদি এখান থেকে ঘুরে দাঁড়ায় আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে। সত্যি বলতে বাংলাদেশের ক্রিকেটটা আসলে উপরে উঠাচ্ছে দিন দিন নিচে নামছে, যেহেতু ক্রিকেটের অভিভাবক বিসিবি, সেক্ষেত্রে আসলে এর পেছনে ক্রিকেটারদের দায়ের কথা বলছেন আপনি, ক্রিকেটারদের সমস্যার কথা বলছেন, বিসিবির দায় কতটা? আর দেখেন এটা হলো আলাদা পার্ট, আমি ক্রিকেট নিয়ে কথা বলবো, এটা হলো অফিসিয়াল পার্ট, কারণ আমি অফিসিয়াল সাথে জড়িত না, আমি জানিও না, বাট এটা আপনারা অফিসিয়ালের সাথে ভালো বলবে। আর সবচেয়ে বড় যে অফিসিয়াল যেসব কাজগুলো মিডিয়াতে মাধ্যমে আমরা দেখি, বাট আপনারা যতটুকু আমাদের জানান ততটুকু কিন্তু আমরা জানি, বাট এছাড়া তো আর কিছু না, বিকজ ওদের সাথে আমরা বসি না, জানি না, বাট আমরা প্লেয়ারের সাথে মিশিয়ে আমরা প্লেয়ারদের কথা বলতে পারবো। নতুন ফারুক আহমেদকে সরিয়ে নতুন বিসিবি সভাপতি বুলবুল ভাইকে বসানো হয়েছে। ফারুক ভাইকে সরানোর এই প্রক্রিয়াটা, এটাকে আপনি আসলে কতটা সঠিক মনে করেন বা এটা উচিত হয়ে গেছে? দেখেন এই উচিত কি না উচিত, এখন যে যারা বসাইছে তারাই আবার হাঁটাচ্ছে, তো এখন তারা কোন চিন্তা ভাবনা করেছে সেটা বড়, কারণ আমি বলতে পারি, কিন্তু কাজটা কিন্তু যারা করে তারাই দিতে। আমি মনে করি যে তারা যেটা চিন্তা করেছে আমি মনে করি পারফেক্ট চিন্তা করেছে, কারণ কি এখানে তো এই জায়গাটা তার জীবনের কারোর জন্য না, তা আমি মনে করি এই জায়গাটা যে আসবে তার জন্য ছেড়ে দেওয়া দরকার, বা যে ভালো কাজ করবে তার জন্য এই জায়গাটা দরকার। ফারুক ভাইয়ের এই লাস্ট 9 মাসের পারফরমেন্স বা কাজে আপনি কতটা সন্তুষ্ট মনে করেন? এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য উনি কতটা করেছেন আপনি? দেখেন ওই চিন্তা ভাবনা করতে গেলে এখন যদি নতুন একটা লোক বসায় দেন না, বসার পরে যদি আপনি ওর কাছে রেজাল্ট চাচ্ছেন করছে, তাহলে হবে না। যে কোনো লোকরে একটা সময় দিতে হবে, সময় দিলে গুছাবে। বাট আমি মনে করি যে এই যে এখন ফারুকে সরায় আবার বুলবুল বসবে, তা বুলবুলের কিন্তু সময় দরকার। বাট আমি একটা জিনিস বলবো বুলবুলকে, যেটা দেশের মানুষের এখনও বোর্ডের সাথে কেউ ছিল না, যে আইসিসি যেসব কাজগুলো করে আসছে, এমনকি এটা বুলবুলে বাংলাদেশে যে শেয়ার করে, যেটা আগে ছিল না এখন হবে, তা আমি মনে কি কিছু একটা ভালো কিছু হবে। একটা বুলবুল ভাই ভালো কিছু করবে আপনার প্রত্যাশা, আর বুলবুল ভাইয়ের কাছে আপনার প্রত্যাশা কি আসলে ক্রিকেটের উন্নয়নের জন্য কোন দিকগুলোকে ফোকাস? দেখেন ওই যদি ওটা চিন্তা করেন, আমি মনে করবো যে আমাদের নিচের থেকে আগে ঠিক করতে হবে। আমাদের নিচের ক্রিকেটগুলো বেশি ভালো যাচ্ছে না, এবং নিচে কিন্তু প্লেয়ার হচ্ছে না। আপনি ওই 25 জন 30 জন দিয়ে বাংলাদেশ টিম না, আপনি নিচের থেকে স্ট্রং করতে হবে। আপনি মনে করেন নিচের দিক দিয়ে কিন্তু একটা বিশাল বড় একটা গ্যাপ তৈরি, যে এই গ্যাপের জন্য কিন্তু আজকে প্লেয়ার খুঁজে পাচ্ছেন না। আপনি দেখেন 5 বছর আগে, 7 বছর আগে, 3 বছর আগে যেসব প্লেয়ারগুলো বাদ দিয়েছেন, ঘুরাঘুরি কিন্তু ওইসব প্লেয়ার আবার টিমে নিচ্ছে, বিকজ কারণ আপনার বেকআপ প্লেয়ার নেই। এখন এরা মুখে যতই বলুক, দেখেন ঘুরে করা, আবার কিন্তু ওই প্লেয়ার নিতে হয়। বাট আমি মনে করি তাহলে যে এই যে ডোমেস্টিক যদি আপনি আরও ভালো স্ট্রং করতে, দেখা যায় আপনি নতুন মুখ পেতেন, কিন্তু দেখা যায় যে দুঃখের বসে ওই জায়গাটা কিন্তু স্টপ আছে। সবশেষ আমরা পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছি, এর আগে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরেছি। মানে এই যে দুটা, পাকিস্তানেরটা কিছুটা মারা গেল, আরব আমিরাতেরটা তো আসলে মারা যায় না। আসলে এই আপনি আসলে এই সমস্যাটা কোথায় দেখছেন আসলে এইভাবে সহযোগী দেশের বিপক্ষে সিরিজ হারা? সমস্যাটা আমি বলবো যে প্লেয়ারগুলো মেন্টালি অনেক ডাউন আছে, মেন্টালি। কারণ কি ক্রিকেট স্পোর্টসটা এরকম একটা, আপনি মেন্টালি গেম খেলতে হবে। আমি মনে করি এখানে ওরা মেন্টালি বেশি রিল্যাক্স নিয়ে নিয়েছিল ইউএকে, বিকজ ইউএ এরকম চিন্তা করছে না আমরা জিতবো। আপনি দেখেন যে 100 মারার পর ওই প্লেয়ারে বসায় রাখছে না, আবার দেখা যায় ব্যাক করছে। তো এই যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, কারণ যে প্লেয়ার টাচে থাকে ওই প্লেয়ার যদি আপনাকে অন্য আরেকটা প্লেয়ার যদি ওই তো পারফর্ম করতেছে না, তো দেখা যাচ্ছে যে আপনি যখন সেকেন্ড ম্যাচটা হারছেন, তারপরে কিন্তু আপনি মুশকিলে পড়ে গেছেন, তখন কাম ব্যাক করা যায় না। এইটাই কিন্তু মুসিবত হয়েছে, কারণ আপনি এখন তৈরি বাংলাদেশ টিম এরকম পর্যায়ে যায় না যে আপনি খুব সব প্লেয়ারে আপনি ঘুরে খেলবেন আর ট্রফিটা জিতে ফেলবেন না। এটা দেশের মাটিতে হতে পারে, বাট বিদেশের মাটিতে আপনি এটা দেখেন যে ভেরি ডিফিকাল্ট হচ্ছে। কারণ কি আপনি যেরকম ইমপ্রুভ করতেছেন, অন্যান্য দেশগুলোও কিন্তু ইমপ্রুভ করতেছে। নিচের লেভেলে যারা আছে এরাও কিন্তু, প্রত্যেকটা দেশ কিন্তু নতুন মুখ দেখা যাচ্ছে, নতুন বিশ্বকাপের টিম আসতেছে। তো সুতরাং আমি মনে করি ওরাও পিছিয়ে নাই।